শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত সুধী, তাদের প্রতি সম্মান জানিয়ে এখন আমরা 1 মিনিট নীরবতা পালন করব। প্রিয় সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব ASM শফিকুজ্জামান স্যারকে বর্ণিত মতবিনিময় সভার প্রেক্ষাপট তুলে ধরার জন্য বিনীত অনুরোধ করছি। কিছুক্ষণ আগে যে 1 মিনিট যাদের সম্মানে নীরবতা পালন করলাম তারা প্রত্যেকেই হলো জাতীয় বীর, এবং এই জাতীয় বীররা, আমি জানি না এখানে আমরা সত্যি করে বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবো যে আবু সাঈদের যে ছবিটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে, ওরকম বুকে শক্তি নিয়ে এরকম আমি জানি না বুকে হাত দিয়ে আমরা কয়জন বলতে পারবো যে এরকম আমরা দাঁড়াতে পারি। আমি নিজের কথা বলি, আমি হয়তো দাঁড়াতে পারতাম না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 90-এর যে গণ অভ্যুত্থান, সেই সময় আমরা বলবো যে আমি তখন একদম সিনিয়র স্টুডেন্ট। আমরা এই সময় সেই গণ অভ্যুত্থান আমরা সেটা দেখেছি, আমরা সেখানে সম্পৃক্ত ছিলাম। এরপরে এই এত বছর গেল, এই দেশটাকে আমরা কতটুকু এগিয়ে নিতে পেরেছি সেগুলো অনেক প্রশ্নের বিষয় আছে, অনেক হিসাব নিকাশের বিষয় আছে। কিন্তু তোমরা যেটা দেখিয়েছো সেটি আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা আছে, এবং সেই জন্য আমরা গর্ববোধ করি। আমরা হয়তো যেটা পারিনি তোমরা সেটা পেরেছো, এটা আমরা গর্ববোধ করি। এবং তোমাদের যে সাহস, অকুত ভয়, সেই জায়গায় তোমরা দেশটাকে যে পরিবর্তন এনেছো, সেই পরিবর্তনের জন্যই আমরা তোমাদের সাথে কীভাবে কাজ করতে পারি সেটি আমাদের আজকের মিটিংয়ের মূল প্রেক্ষাপট। যে আমরা যে কাজগুলো করেছি, একজন সরকারি একটি অফিসের অনেক সীমাবদ্ধতা থাকে, অনেক কিছু বলা যায় না। এরপরও তোমরা দেখবা প্রচুর রেকর্ড আছে যেখানে আমি এই ফোরামে বা এরকম বিভিন্ন জায়গায় ওপেন মিডিয়াতে বলেছি যে যেখানে হাত দিচ্ছি সেখানে অনিয়ম পাচ্ছি। একটি সরকারি দপ্তর থেকে এরকম কথা বলা, সেটি কিন্তু তোমাদের কাছে এখন হয়তো অনেক স্বাভাবিক, কিন্তু ওই সময় এটি কিন্তু স্বাভাবিক কোনো বিষয় না। সিন্ডিকেট নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু অনেকের এখানে আমাদের নিয়ে সমালোচনা আছে যে আমরা খুচরা বাজার বা ছোট বাজারে যাচ্ছি। আমরা কিন্তু প্রতিটা জায়গায় গিয়েছি। এখন বলতে পারো যে কেন তারপরে ভাঙা যায়নি, সেগুলো তো বাস্তবতা। গতকালকে আমি গিয়েছিলাম মিরপুর শাহ আলী মার্কেট, এবং সেখানে কালকে এত কিছুর পরে ওখানে ব্যবসায়ী সিন্ডিকেট যে আছে, বাজার সিন্ডিকেট, সেখানকার সেক্রেটারি সাহেব আমাদেরকে একটা চাপ তৈরি করছে। এখানে তোমরা 2-1 জন সেখানে ছিলা, যে 2-4 জন, তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সটা বর্ণনা করো, তোমাদের আমি সুযোগ দেব। আমরা সেই চাপ মুক্ত হতে চাই তোমাদের মাধ্যমে। তোমাদের হাতটা আজকে এত শক্তিশালী হয়েছে, আমার মনে হয় তোমরা যেখানে হাত দিবা সেটাকে সোনা ফলবে। আমি সেই সোনার বাংলাদেশ যেটা আমরা করতে পারি না, আমরা ব্যর্থ হয়েছি। এখানে আমাদের সিনিয়র তোমাদের শিক্ষক আছেন, এখানে মঞ্জুর ভাই আছেন, আমরা আসলে ব্যর্থ হয়েছি। আমরা এখন তোমাদের নিয়ে স্বপ্ন দেখি। এখন যে বিষয়টি আছে, তোমরা ট্রাফিক কন্ট্রোল করেছো। আমি কালকে সেগুনবাগিচা থেকে মিরপুর শাহ আলী মার্কেটে গিয়েছি, আমি 20 থেকে 25 মিনিট লেগেছে, কিন্তু এটা লাগতো 2.5 ঘন্টা। আমাদের দৃষ্টিতে আসছে তোমরা কয়েকদিন ধরে বাজার মনিটরিং করছো, কিন্তু সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের এইটা বসা দরকার। আমরা আজকে অনেকগুলো আলোচনা করব, তোমাদের মতামত নেব, এরপরে আমরা একটা গাইডলাইন তৈরি করে দেব। কারণ সরকারি ম্যান্ডেট আমাদের কি আছে, তোমরা কিভাবে করছো, তোমাকে কিভাবে আমরা আরও বেশি মোর এনগেজ করতে পারি, সেই জায়গাগুলো নিয়ে আমরা আজকে খোলামেলা কথা বলবো। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 2009-এ আইনটি প্রণয়নের পরে 2010-এ যখন আপনার এই অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়, এরপর থেকে এই শব্দটি, ভোক্তা শব্দটি ইতিমধ্যে বাংলাদেশের 17 কোটি মানুষের কাছে কিন্তু আমরা পৌঁছে দিতে পেরেছি। আমাদের নিরলস প্রচেষ্টা, নিরলস সংগ্রাম এই শব্দ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কারণ এর আগেও কিন্তু ভোক্তা নিয়ে বাংলাদেশে অনেক কাজ হয়েছে, কিন্তু ভোক্তা শব্দটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই আইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
যে জিনিসটি বলতে চাই যে হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ভোক্তাটা কে? আমরা সবসময় বলি যিনি বিক্রি করছেন, যিনি কিনছেন, আমরা সবাই ভোক্তা। কারণ যিনি কিনছেন তিনিও তো আসলে কোনো না কোনোভাবে কোনো প্রোডাক্ট কিংবা কোনো সার্ভিসেস তিনি আসলে গ্রহণ করেন, সুতরাং তিনিও ভোক্তা। আমরা ভোক্তা হিসেবে আসলে করবোটা কি? আমরা যেটা করব, আমরা সবসময় যেটা বলি যে আপনারা দেখে শুনে পণ্য সেবা এইসব কিনবেন। আমরা সবসময় রসিদের কথা বলি যে রসিদ বুঝে নেবেন। যেহেতু আপনারা অধিকার নিয়ে কাজ করছেন, আপনারা মার্কেটে যখন ঢুকবেন দেখবেন মার্কেটের আসলে অনেক ডিনামিক্স আছে, ব্যবসায়ীদের একটা ডিনামিক্স আছে, পরিবহনের একটা ডিনামিক্স আছে, অনেক ধরনের অ্যাঙ্গেল থেকে ব্যবসা কিন্তু আপনার মার্কেটটাকে নিয়ন্ত্রণ করা হয়। সুতরাং এর বাইরে অতীতে, যদিও আমরা অতীত নিয়ে কথা বলতে চাই না, অতীতে অনেক হিডেন কস্ট কিন্তু এই প্রোডাক্ট এবং সেবার ক্ষেত্রে অ্যাড হয়েছিল। আমি খুব ডিটেল বলতে চাই না, আপনারা বাংলাদেশের মানুষ, আপনারা বুঝেন, জানেন। আমরা যেটা করতে চাই, এখনই সুযোগ এই সব হিডেন কস্ট বাজার থেকে সরাই ফেলার, যে এই হিডেন কস্ট কমান। কিন্তু আমরা এতদিন সাহায্য পাই নাই, আপনারা আজকে এসেছেন, যার কারণে আমরা কিন্তু এখন এই আশাবাদী হয়ে উঠেছি যে এই বাজার থেকে অন্তত এই ধরনের জোচ্চুরি যারা করে তাদের কাছ থেকে আমরা অন্তত বাজারকে, মানুষের ভোক্তার অধিকারকে আমরা হয়তোবা প্রতিষ্ঠিত করতে পারবো। আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা জানাবো, আমি সম্মান জানাবো আমাদের সেই বীরদের, সেই ভাই বোনদেরকে, সেই বিপ্লবী সাহসী ছাত্র জনতাকে, যাদের জীবন, যাদের রক্ত, যাদের ত্যাগ এর বিনিময়ে আমরা একটি স্বৈরাচার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, বিপ্লব উত্তর বাংলাদেশ পেয়েছি। আমাদের আগে সবাইকে নিজেদেরকে শপথ করতে হবে যে এই নতুন বাংলাদেশে আমরা আর কোনো স্বজনপ্রীতি করব না, আমরা আর কোনো সিন্ডিকেট করব না, আমরা আর কোনো চাঁদাবাজি করব না, আমরা আর কোনো দখলবাজি করব না, আমরা অন্যায়ভাবে কারো মাথায় বাড়ি দিব না। এটি যদি আমরা মনে ধারণ করতে পারি, তারপরে যদি আমরা সংস্কার কার্যক্রমে নামি, তাহলে সেটি সফল হবে। কিন্তু আমরা যদি নিজেরা এত বিপ্লব, এত রক্ত, এত জীবন, এত কান্না, এত বিভীষিকা, এত কিছুর পরেও যদি আমরা নিজেদের ভিতরে পরিবর্তন না নিয়ে আসতে পারি, তাহলে হয়তো সাময়িক কিছুদিনের জন্য আমরা স্বাধীনতা হয়তো উপভোগ করব, আবারও দেখা যাবে আমরা আগের মতোই একটি সিন্ডিকেটের কাছে সারা বাংলাদেশে আমরা আবদ্ধ হয়ে যাব। আমরা কি সেটি চাই? এ পর্যায়ে আমি এই ভোক্তা অধিদপ্তর এবং দ্রব্যমূল্যর যে নিয়ন্ত্রণ, সেই বিষয়ে কিছু প্রস্তাবনা রাখতে চাই যে আমরা আসলে শিক্ষার্থীরা এই ভোক্তা অধিদপ্তরের সাথে আমরা আসলে কিভাবে কাজ করব, কিভাবে কাজ করতে পারি। নাম্বার 1 হচ্ছে বিপ্লবী ছাত্র জনতারা, তারা টিম করে করে একদম শহর, নগর, বন্দর থেকে শুরু করে পাড়ায় মহল্লায় তারা বাজার মনিটরিং করবে। তবে এখানে আমাদের অফিসারগণ, কর্মকর্তাগণ তারা বলেছেন যে ফাইন করতে পারবে না। অবশ্যই এটি এখানে আমাদেরকে বুঝতে হবে যে আমরা তো অফিসিয়াল না, সুতরাং আমরা রাষ্ট্রের যারা অফিসিয়াল আছে আমরা তাদেরকে সহযোগিতা করব। অফিসিয়াল কাজগুলো আবার সব কিছু নিজের দায়িত্বে নিয়ে নেওয়া যাবে না, অর্থাৎ মানে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না সবসময়। তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করব। ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রত্যেকটা জেলায় ওনাদের অফিস রয়েছেন, ওনাদের কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে সমন্বয় এবং সহযোগিতা করব। এবং আমি এখানে ডিজি মহোদয়ের কাছে আমি আহ্বান জানাবো যে প্রত্যেকটা জেলায়, এখানে যেরকম আজকে মতবিনিময় সভা হয়েছে, প্রত্যেকটা জেলা এবং যদি পারেন প্রত্যেকটা উপজেলায় এরকম একটি মতবিনিময় সভা করুন, যেন বিপ্লবী ছাত্র জনতা এবং ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের মাধ্যমে একটি সমন্বয় হয় এবং ছাত্র জনতা কিভাবে কাজ করবে, কতটুকু এখতিয়ার, কতটুকু দায়িত্ব এবং কাকে কিভাবে, কোন অপরাধের কি পানিশমেন্ট কিভাবে, এই বিষয়গুলো সম্পর্কে তাদের জন্য একটা ধারণা তৈরি হয় এবং ভোক্তা অধিদপ্তর কর্মকর্তারা কিভাবে সহযোগিতা করতে পারবে এটির জন্য তারা ধারণা লাভ করতে পারে। 3 নম্বর, নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য পাইকারি ক্রয়ের প্রত্যেকটা দোকানে রিসিট থাকতে হবে, প্রত্যেকটা দোকানেই রিসিট থাকতে হবে। এটি আমরা এখান থেকে বলে দিচ্ছি,
যারা কাজ করছেন ছাত্র জনতা এবং ভোক্তা অধিদপ্তরের সাথে সমন্বয় করবেন যে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের যে পাইকারি ক্রয়ের দোকানগুলো আছে প্রত্যেকটা দোকানে তাদের যে তারা কি মালামাল ক্রয় করছে, কত টাকা দিয়ে ক্রয় করছে, এটি রিসিট থাকতে হবে। কারণ তারা যে দুর্নীতিটা করে, মানে বেশি দামে বিক্রি করে, তারা রিসিট দেখায় না। হ্যাঁ, এখানে কিন্তু মূল গমর। এবং প্রতিটি দোকানে মূল্য তালিকা ঝোলানো থাকতে হবে, এটি আপনারা নিশ্চিত করবেন। আজকের এই সভা থেকে আমি সরকারের অন্য সকল সেবা খাত যারা পরিচালনা করছেন, সাচিবিক দায়িত্বে আছেন, তাদের প্রতি আহ্বান জানাবো। আমার ভোক্তা অধিদপ্তর আজকে একটি তারা দৃষ্টান্ত স্থাপন করেছেন, হাউ টু ওয়ার্ক ইন পোস্ট রিভলিউশন সিচুয়েশন। এই বিপ্লবোত্তর পরিস্থিতিতে বাংলাদেশে কিভাবে আসলে কাজ করবে, ফাংশন করবে, এটি তারা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুধু ভোক্তা অধিদপ্তরের উপর আমি দায় দেবো না, কারণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের একক দায়িত্ব আসলে তাদের কাঁধে পড়ে না। বাণিজ্য মন্ত্রণালয়ের 13টা দপ্তর এবং সংস্থা রয়েছে। হ্যাঁ, আমি সবগুলোর নাম উল্লেখ করব না। এরকম 13টা দপ্তর এবং অধিদপ্তর রয়েছে এবং বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা মূলত আলটিমেটাম দিচ্ছি যে আগামী 1 সপ্তাহের ভিতরে যদি বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের পরিস্থিতি, এই দ্রব্যমূল্যের পরিস্থিতির নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, তাহলে আপনারা পদত্যাগ করবেন। আমরা দেখেছি যে পার্টিগেট কেলেঙ্কারির দায় নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে কি আন্দোলন করে হাজার হাজার লোক এভাবে কি জীবন দিতে হয়েছে? হয় নাই। আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের উপরে আক্রমণ হয়েছে, সেই দায় নিয়ে সিক্রেট সার্ভিসের প্রধান তিনি কিন্তু পদত্যাগ করেছেন। আমরা এটি বলতে চাই যে বিপ্লবোত্তর বাংলাদেশ একটি আদর্শ বাংলাদেশ হবে, সেখানে আমি হই বা আপনি হন, যেই হন, আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হবে বা যে দায়িত্ব আমরা নিব সেটি যদি যথাযথভাবে আমরা পালন করতে না পারি, আমাদের সেই দায়িত্ব থেকে সরে আসা উচিত এবং যোগ্য মানুষদেরকে সেই জায়গাগুলোতে অবস্থান দেওয়া উচিত। বাজার মনিটরিং এর ক্ষেত্রে আপনাদের জনবলটা একটু মানে সব জেলায় আসলে নাই, সংকট আছে। সেই জায়গা থেকে আমরা কিভাবে আপনাদেরকে হেল্প করতে পারি? সাধারণ শিক্ষার্থী প্রায় আমাদের 50 জন থেকে 100 জনের একটা দল আমরা কাজ করে যাচ্ছি কারওয়ান বাজারে। তো আমরা যে জিনিসটা দেখেছি যে প্রতিটা ব্যবসায়ীরা আমাদেরকে উৎসাহিত করেছেন এবং আমাদেরকে মনিটরিং করার জন্য বলেছেন। হচ্ছে ই কমার্স সেক্টরে। তো আমরা একটা প্রস্তাবনা রাখতে চাই, আমাদের একটা এমন একটা দেশীয় প্ল্যাটফর্ম তৈরি হোক যেটা ট্রাস্টেড হবে, যেখানে আমাদের দেশীয় যে ক্ষুদ্র উদ্যোক্তা আছে তারা তাদের প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবে এবং আমাদের দেশের লোকজনই সেখান থেকে কেনাকাটা করতে পারবে, যাতে ভোক্তারা প্রতারিত না হয়। সো আমাদের এই সেক্টরটা একটু আগানো উচিত। ধন্যবাদ। কালকে আমরা যে অভিজ্ঞতাটা পেয়েছিলাম, যখন আমরা মনিটরিং করতে যাই বাজারগুলোতে চালের আড়তে, সেখানে সে চালের ব্যবসায়ীকে এক ধরনের একটা সাপোর্ট দিচ্ছিল। যখন স্যার একটু ওনাকে বলল আপনি কি তাদেরকে সাপোর্ট দিচ্ছেন, তারপর থেকে উনি হারাই গেল, উনাকে আর পাওয়া গেল না। তো এই ধরনের সিন্ডিকেট যারা করতেছে তাদেরকে আমরা ধরতে চাই। আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, আপনারা আমাদেরকে তাদের লিস্টটা দিবেন, তাদের নামটা দিবেন, তাদেরকে আমরা আগে সর্বপ্রথম বাজার থেকে সরাইতে চাই। ধন্যবাদ। ট্রাফিকের কাজ করার সময় একটা ভাই বলছে উনি 1 কেজি 1200 গ্রাম মুড়ি কিনছে, উনি আরেক দোকানে যখন মাপছে ওটা 800 গ্রাম। মাঠ পর্যায় থেকে কৃষি পণ্য আমরা কৃষকের কাছ থেকে নিয়ে মিডলম্যান হিসেবে কাজ করতে পারি কিনা অনলাইনে, যেটা সরাসরি আমরা ভোক্তার কাছে পৌঁছে দিব। এতে করে হয় কি, আমাদের হাত বদলের কারণে পণ্যের মূল্য অনেক বেশি বেড়ে যায়। এতে করে এটা নিয়ন্ত্রণ যদি আমরা করতে পারি, তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিস যারা দাম কমে যাবে এবং গ্রহণযোগ্যতা পাবে এই আমাদের কার্যক্রমটা। মাঠ পর্যায়ে যে কৃষক তিনি বিক্রি করার ক্ষেত্রে কত % লাভ করতে পারবে এবং মাঠ পর্যায়ে থেকে কিনে এনে যিনি পাইকারিদার কাছে নিয়ে আসে এবং সেটা ঢাকায় আসার পরে সেটা কত % লাভ করতে পারে এবং সেটা আমরা খুচরা বাজারে কত % বিক্রি করব, এটা যদি আপনারা আমাদেরকে নির্ধারণ করে দেন তাহলে এই বাজার ব্যবস্থা স্বাভাবিক হবে। পণ্যের গুণগত মান বৃদ্ধির যে বিষয়টা আছে, এই বিষয়ে অধিদপ্তরের লোকজন নজর দিবেন আশা রাখছি। আমরা অনেক সময় দেখেছি ভোক্তা অধিকার অনেক অভিযান চালিয়েছে, কিন্তু সেটা চালিয়েছে খুচরা বিক্রেতাদের দোকানে।
তো আমার প্রশ্ন হচ্ছে এর মূলে যে রাঘব বোয়ালরা রয়েছে, সিন্ডিকেট ব্যবস্থা রয়েছে, যারা সব সময় এই বাজারটাকে নিয়ন্ত্রণ করত, খুচরা দোকানদাররা যেখান থেকে তাদের পণ্যটা নিয়ে এসে তাদের দোকানে বিক্রি করত, আমার প্রশ্নটা হচ্ছে আপনারা কি সেখানে অভিযান চালাবেন কি না? এক একটা দোকানের এক একটা ভাড়া বিষয়টা তারা সিন্ডিকেট করে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যায়, তো প্রয়োজনীয় দ্রব্যের যে উদ্যোগতি সেখানে। তো এই দোকানের একটা প্রতি স্কোয়ার ফিটের একটা সিস্টেম যদি আপনারা তৈরি করে দিতে পারেন, আমরা সেক্ষেত্রে সহযোগিতা করব। বৈষম্য নিয়ে যেহেতু আন্দোলন আমাদের, তাহলে আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে দেশের জন্য এক টাইপের প্রোডাক্ট, বিদেশের জন্য আরেক টাইপের প্রোডাক্ট, এই জিনিসটা এই বৈষম্যটা যাতে না থাকে স্যার। আমার এলাকার মানুষের বোতলজাত গ্যাস কিনতে খুবই কষ্ট হইতেছে স্যার। ওইখানে কোনো গ্যাস লাইন নাই, বাট সবাইকে বোতলজাত গ্যাস কিনতে হইতেছে, কিন্তু এই বোতলজাত গ্যাস কিনা ওই এলাকার মানুষের পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে যেতেছে। একটা বোতলজাত গ্যাস হয়তো 7-8 দিন যায়, বাট এই হয়রানিটা করা হইতেছে, অতিরিক্ত দাম রাখা হইতেছে, যেখানে একটা বোতলজাত গ্যাস কিনতে লাগতেছে 1400 থেকে 1500 টাকা, বাট একটা নিম্নমানের ফ্যামিলির এক সপ্তাহ পর আরেকটা বোতলজাত গ্যাস কিনা সম্ভব না। সমস্ত ছাত্রদের থেকে বলবো যে আমরা ছাত্ররা যারা 4th ইয়ারে আছি, 3rd ইয়ারে আছি, আমাদের পড়াশোনার বাইরে টিউশন করি, এছাড়া আমাদের কিন্তু সময়গুলো ফ্রি থাকে। যদি এলাকা ভিত্তিক যে বাজারগুলো আছে, সেক্ষেত্রে আপনারা যদি আমাদেরকে এইটুকু সুযোগ দেন যে আমরা এলাকা ভিত্তিক একটা সুন্দর ছোটখাটো একটা সংগঠন করে এই জিনিসটাকে আমরা সুন্দর করে আপনাদের কাছে প্রস্তাবিত করি, আপনাদের জন্য এটা বেটার হবে যে আপনারা এলাকা ভিত্তিকভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন। বাংলাদেশে সরকার ব্যবস্থা কিভাবে চলে, আগে তোমাদের এখানে লোক প্রশাসনের ও কিছুটা জানে। সরকার ব্যবস্থা চালানোর জন্য বিভিন্ন কাঠামো আছে, ঠিক আছে? সেই কাঠামোগুলো কি প্রতিটা মন্ত্রণালয়ের তার অ্যালোকেশন অফিসদের দেওয়া হয়, অর্থাৎ এক একটা মন্ত্রণালয় কী কাজ করবে, এবং সেই মন্ত্রণালয়ের ওই কাজগুলো আবার এই যে এখানে বললো না যে 13টা অধিদপ্তর আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের কাজগুলো আবার 13টা ভাগ করা আছে, এক একজন এক একটা কাজ করবে। এখন এখানে যে কথাগুলো এসেছে সেখানে এমন কোনো এরিয়া নেই সেই কোনো এরিয়া বাদ পড়েছে। এখন এই সবগুলো যদি কাজ করা হয় তাহলে এই ভোক্তা অধিকার অধিদপ্তর ছাড়া আর কোনো কিছুর তো দরকার নাই, তাই না? এখান থেকেই সব করা যাবে, কিন্তু এটি তো বাস্তবসম্মত না। আমি এইখানে অনেকগুলো পেপার নিয়েছি, সেই পেপারগুলো 4-5 সেট আছে তোমাদের বিভিন্ন, যেমন রাজশাহী থেকে এসেছে, আমাদের ঢাকা এবং বিভিন্ন জায়গায় আমি 4-5 সেট আমরা ডকুমেন্ট দিয়ে দিব, এবং সেখানে আমরা কোন কোন বিষয় নিয়ে আমি লিস্ট করেছি, 14টা রিপোর্ট দিচ্ছি। এই ডকুমেন্টগুলো তোমরা একটু মাইনরিটলি পড়বা, এবং এইখানে তোমরা যা প্রশ্ন করেছো প্রতিটা বিষয়ের সমাধান কিন্তু এখানে আছে, ঠিক আছে? যেমন ধরো আমি এক লিস্ট করেছি ডকুমেন্টগুলো কি, ওমেগা-3, তুমি জানো যে ওমেগা-3 ডিমের নামে কি হয়েছে, 10 টাকা করে বাড়ানো, সেটা কি করেছি সেটার ডকুমেন্ট তোমাদের দিয়ে দিচ্ছি। জমজমের পানি নিয়ে বা রিয়াজুল জানার জায়নামাজ দিয়ে অনলাইনে কিভাবে করা হয় সেটার ডকুমেন্ট দিচ্ছি। ডিম নিয়ে প্রচুর কাজ করেছি, যে 15 টাকার ডিম হয়ে যায় 12 টাকার ডিম একদিনে, সেটা আমরা অভিযান করে কিভাবে কমিয়েছি, কি করতে হবে। ডিমের ফিডের দাম যদি না কমানো যায়, ডিমের ফিড 2-3 জনে উৎপাদন করে, এগুলো যদি কমানো না যায় তাহলে ডিমের দাম কমানো যায় না। তা এই জিনিসগুলো কিন্তু আমাদের ওখানে আছে দেওয়া। ডায়াবেটিক স্ট্রিপ কথা বললো, যে স্যালাইন নিয়ে কাজ করেছি, ডাব নিয়ে কাজ করেছি, গরুর মাংস নিয়ে তো অনেক কাজ করেছি। তোমরা জানো যে গরুর মাংস নিয়ে আমাদের খলিলের যে বিপ্লব, সেটা কিন্তু আমি ধরে রাখতে পারিনি, এবং এটা নিয়ে দেখো আমরা অনেকগুলো ডকুমেন্ট তৈরি করেছি। সেই ডকুমেন্টগুলো কোথায় বাস্তবায়ন হয় না, তোমরা যে প্রশ্ন আমাকে করেছো সেগুলো ওখানে কাগজে লেখা আছে, কোন ডেট অনুযায়ী আমরা সেগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়েছি। তোমাদের সমন্বয়ক যে কথাগুলো বলেছে একদম একজ্যাক্টলি আমরা যা করতে চাই, আমাদের তার প্রস্তাবনায় ইয়ামিনের প্রস্তাবনায় সেই জিনিসগুলো রিফ্লেকশন আছে। সেটি হলো যে প্রথমে আমি আজকে রাতে 7টার সময় একটা মিটিং দাও আমাদের অনলাইনে, আমি সব অফিসারদের সাথে কথা বলবো আজকে জুমে। আমরা আজকে জুমে তোমাদের এই বিষয়গুলো নিয়ে আমি সারা বাংলাদেশের অফিসারদের সাথে কথা বলবো। মূল যে জায়গাটা সেটি হলো আমাদের আপাতত আমরা যেমন ঢাকাতে একটা সমন্বয় করব তোমাদের সাথে, বিভাগগুলোতে করব, আর প্রতিটা জেলার আমাদের অফিসারের সাথে কিভাবে করা যাবে আমি তাদেরকে ইনস্ট্রাকশন দেবো। এবং আমি তোমাদের এইখানে যেটা বলতে চাই, তোমাদের জেলা ভিত্তিক যে সমন্বয়ক আছে আমাদের অফিসারের সাথে আগামীকালকে গিয়ে দেখা করবে, এবং প্রতিটা জেলায় আজকে রবিবার, এই বৃহস্পতিবারের মধ্যে প্রতিটা জেলায় আমাদের এই রকম একটা মিটিং হবে, বিভাগে মিটিং হবে,
অতএব তোমাদের এই এক সপ্তাহ, আমাদের আর 4 দিন হাতে আছে, আমাদের 17টা জেলা অফিসার নেই, তারা হয়তো মেবি হতে পারে যে এই সপ্তাহে করবে, তার অন্য জেলায় যদি করতে হয় তাহলে তার একটু সময় দিতে হবে। আমি আশা করছি যে 64টা জেলার এই মিটিংগুলো অন্তত 50টা জেলার এই 4 দিনের মধ্যে হবে। আমি আজকে সন্ধ্যায় আমাদের অফিসারদের সাথে মিটিং করে আমি বলে দেব। অনেক কথা আসছে, আমি জানি না কোন কথার জবাব দিব, সবগুলোর জবাব কিন্তু আমার কাছে আছে। আমি শুধু একটা কথা বলি, তোমাদের অনেকের কথা যেটা আসে, অনেকেই বলে যে আমরা বোধহয় বড় বড় জায়গায় যাইনি। আমার কাছে প্রচুর প্রমাণ আছে, এই রিপোর্টগুলো আছে, সেই রিপোর্টগুলো পড়লে দেখবা প্রতিটা কর্পোরেট গ্রুপ যারা আমাদের বাংলাদেশের খাদ্য বিধাতা আমরা বলি না, এবং তারাই যে কন্ট্রোল করে, প্রতিটা জায়গায় ক্যামেরা নিয়ে একাধিকবার আমরা গিয়েছি। সমস্যাটা কোথায়? যার মার্কেট শেয়ার 25 থেকে 30%, অর্থাৎ 5000 টন চিনি উৎপাদন হয় প্রতিদিন, চিনি লাগে 5000 টন চিনি লাগে প্রতিদিন, 5000 টন তেল লাগে। একজন যদি 2000 টন উৎপাদন করে, আমি যদি ওটা বন্ধ করে দেই তাহলে কি সমাধান হবে? তাহলে এইগুলো অনেকগুলো বিষয় আছে যেগুলো এই হয়তো এরকম উত্তেজিতভাবে অনেক কিছু বলা যায়। আমার কথা হলো যে সবগুলো স্ট্রিমলাইন করতে হবে। তোমরা জানো ডিম নিয়ে যা হয়েছে, আমরা যখন অভিযান করি কয়েকদিন ঠিক থাকে, আমরা কি সেখান থেকে বেরোতে পেরেছি? ফিডের দাম কেন 2-3 জন নিয়ন্ত্রণ করবে? তোমাদের সেই জিনিসগুলো ওই রিপোর্টে পাবে এবং তোমরা সেই জায়গায় কাজ করতে হবে। তোমরা আলটিমেটাম দিয়েছো বাণিজ্য মন্ত্রণালয় 7 দিনের মধ্যে করতে পারবে। আমি আজকের এই রিপোর্টগুলো আমি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠাবো। আজকে আমরা যারা ভোক্তা, এই প্রতিটা ধাপে ধাপে এগুলো, এই বাজার বিপণন ব্যবস্থায় অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো যদি আমরা মিনিমাইজ না করতে পারি তাহলে কিন্তু এই সমস্যা থেকে যাবে। সেই মিনিমাইজটা কি, সেটি যদি আমরা উৎপাদন যিনি ভোক্তা, সেখানে যদি আমরা এটাকে সহজভাবে নিয়ে আসতে পারি অনলাইন বা এরকম, এবং তোমাদের সেই শক্তি আছে, তোমরা সেটা করো। বাজারে হঠাৎ করে গিয়ে আমাদের খুব বেশি অস্থিরতা করলেও সেটাও কিন্তু আবার ব্যাকফায়ার করতে পারে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস হলো, আমি তোমাদেরকে সবচেয়ে বড় অনুরোধ যেটা করতে চাই সেটি হলো নূতন মোড়কে যেন পুরানো মানুষ নূতন মোড়কে যেন না আসে। ওই জায়গাটা যদি আপাতত বন্ধ রাখতে পারি, ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটা বিষয় আস্তে 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 করা যাবে। কিন্তু এইটাও ঠিক যে তোমরা যদি বলো যে আজকেই সব কিছু ঠিক হয়ে যাবে, এটি কিন্তু করা যাবে না। এটির জন্যই আমি তোমাদেরকে বলবো যে আমরা দেখো, আমরা এখন থেকে আজকে ডে 1 থেকে আমাদের প্রতিটা পদক্ষেপ আমরা কতটুকু আগাইতে পারি, ঠিক আছে, সেটা একটু দেখবা। সেখানে প্রত্যেকটা সময় তোমাদের সাথে কথা হবে। তোমাদের কন্ট্যাক্ট পয়েন্টগুলো নিয়ে গেছি এবং সেই কন্ট্যাক্ট পয়েন্ট অনুযায়ী জেলা ভিত্তিক কন্ট্যাক্ট পয়েন্ট থাকবে। আমাদের জেলা অফিসারদের সাথে আমরা তোমাদেরকে মিট করাই দেবো, বিভাগীয় অফিসার। আর ঢাকাতে আমাদের 4-5টা কন্ট্যাক্ট পয়েন্ট থাকবে রিজন ভিত্তিক, তাদের সাথে সরাসরি যোগাযোগ করবে, ঠিক আছে। আমার মনে হয় যে তাহলেই আমরা একটা ভালো দিকে, আমরা যেটা স্বপ্ন দেখছি সেই দিকে যেতে পারবো, স্ট্রাকচারালি যেতে পারবো। বিচ্ছিন্নভাবে গেলে কিন্তু এটার রেজাল্ট খুব বেশি সাস্টেইনেবল হবে না। তা আমার বক্তব্য এটুকুই। ক্যাব তোমাদের মতো এরকম আন্দোলন করেই এই অধিদপ্তরের জন্ম দিয়েছিল। আজকে খুব ভাল লাগছে, সেই অধিদপ্তর প্রত্যেকটা জেলায় তোমাদেরকে আমন্ত্রণ জানাবে, উপজেলায়ও যাবে। ক্যাবের কমিটি জেলা উপজেলায় এখনো আছে, তারাও যুক্ত থাকবে। আমাদের কিন্তু চাকরি নেই, আমাদের কোনো চাপের ভয় নেই। আমার অনুরোধ, এখানে চাপ শব্দটা বারবার এসছে, এই চাপ কোথা থেকে এসেছে, চাপ কারা দিয়েছে, এই তথ্যটা যেন স্যার ক্যাবও পায়, এরাও পায়। সেটা না পেলে সমাধান হবে না। দ্বিতীয় যে জিনিসটা বলতে চাই, এই যে ডায়াবেটিসের স্ট্রিপ নিয়ে কথা হয়েছে, মামলাটা কিন্তু করেছে ক্যাব। এই তথ্যটা আমরা ওনাদের কাছ থেকে পেয়েছিলাম বলেই মামলাটা করতে পেরেছিলাম, এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা লাইসেন্স বাতিল হয়েছে, আরও হবে। গেল এই আন্দোলনকে কেন্দ্র করে সবচেয়ে যে জিনিসটা সিন্ডিকেট বলি, আসলে আজকে আমি দেখেছি আমার এখানে সব ছাত্রছাত্রীরা খুব ভালো ইকোনমিক্স বোঝে, তারা মনোপলি বোঝে, অলিগোপলি বোঝে, কম্পিটিশন নাই। যেটা বলেছে স্যার যে 30 ভাগ একটা কোম্পানি সাপ্লাই দেয়, তারে বন্ধ করলে তো সব হয়ে যাবে। 30 ভাগ একটা কোম্পানি কেন সাপ্লাই দেয়? মাঝে মাঝে 100 ভাগও কোনো কোম্পানি দেওয়ার ধান্দা করে,
যেটাকে বলা হয় অলিগোপলি, তারা মার্কেটটাকে কন্ট্রোল করে। ওইটাকে ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশে একটা কমিশন আছে, কম্পিটিশন কমিশন, যাদের দায়িত্ব হচ্ছে প্রতিযোগিতা বজায় রাখা। ওই জায়গাটাতেও কাজ করতে হবে। আমি অনুরোধ করব স্যার, প্রতিযোগিতা কমিশনের সাথে আমার এই ছাত্রছাত্রীদের আপনি একটু দেখা করাবেন, কারণ আজকে আমি খুব ভালো করে বুঝেছি ওরা নৈতিকতা বোঝে, অর্থনীতি বোঝে। আপনি বলেছেন জনবলের কথা, আপনাকে আশ্বস্ত করেছে আমরা আছি। আপনারও আগে ওরা আপনার জনবল বাড়ানোর কথা বলেছে, এবং সেই জনবল যাদের আসলে কোনো চাওয়া নেই, যারা নিঃস্বার্থ, যাদের চাওয়া আছে, এক্সপেকটেশন নিয়ে মানুষ যখন কিছু করে সেগুলো খুব ভালো কিছু হয় না। আমি ছাত্রদের বলি যে দেখো, পরীক্ষার পাশের জন্য লিখে কিন্তু কেউ রবীন্দ্রনাথ নজরুল হয় নাই, লিওনার্দো দা ভিঞ্চিও হয়নি। মানুষ মনের খেয়ালে ভালোবেসে যেটা করে, হৃদয় থেকে যেটা করে, সেইটা পৃথিবী পরিবর্তন করে। কাজে তোমাদের দিয়ে হবে। আমাদের অনেক ঝামেলা আছে, ডায়াবেটিস আছে, চাকরির ভয় আছে, সংসার আছে, লোন আছে, অনেক সত্য কথা আমরা কিন্তু বলতে পারি নাই। মরার আগে অন্তত বলে মরতে চাই। ভালো থাকো, থ্যাংক ইউ। আমরা যখন মত বিনিময় সময় হয়, আপনাদের আরও অনেক সংখ্যা আরও অনেক বেশি উপস্থিতি থাকে, এবং তাদেরকে বলি যে সমস্যাগুলো একটু বলেন, যে সমস্যাগুলো এতটুকু স্ট্রাকচারে এমন কিছু কমন কিছু কোয়েশ্চেন হয় এই মত বিনিময় সময় থেকে, আসলে আমরা নিজেরা আর কোনো কিছু খুঁজে পাইতাম না আর কি। তা আমার মনে হয় আমার দেখা সবচেয়ে সুন্দর মত বিনিময় সভা আজকে হয়েছে, যেখান থেকে আমরা আসলেই গঠনমূলক অনেকগুলো বেঁধে, যেগুলো আমি অনেক সমৃদ্ধ হয়েছি। যেমন এই জায়গাগুলোতে আমাদের আরও কাজ করতে হবে, এই জায়গাগুলো আমাদের কাজ করেছি কিন্তু অনেক হয়তো জানেন না। এই বিষয়গুলো আজকের মত বিনিময় সভা, যতগুলো মত বিনিময় সভা আমি করেছি এখানে এসে আমরা উপস্থিত থেকেছি, আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয় এটা আজকের সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সুন্দর মত বিনিময় সভা হয়েছে। আপনাদের এই যে গুরুত্বপূর্ণ মতামতগুলো আমরা সবগুলো নোট ডাউন করা হয়েছে, এবং যে আপনারা জানেন যে মন্ত্রণালয় পলিসি সাপোর্ট দেওয়া হয়, এক্সিকিউশনটা ডিপার্টমেন্টটা করে, কিছু কিছু কাজে বাজার মনিটরিং কাজে আমরা নিজেরাও এক্সিকিউশনে যাই। তো আমরা যে মতামতগুলো আজকে এখানে পেয়েছি, মূল্যবান মতামতগুলো এগুলো কম্পাইল করা হয়েছে, সবগুলো আমাদের সচিব মহোদয়ের কাছে এবং সংশ্লিষ্ট সবার কাছে আমরা নিজে, এবং সবগুলো আমরা বাস্তবায়নের চেষ্টা করবো। যেগুলো ইতিমধ্যে হয়তো আমরা মতামত সহ আপনারা পেয়ে যাবেন, তাহলে বুঝতে পারবেন যে অনেকগুলো আসলে বাস্তবায়ন হয়তো হয়ে গেছে। আর জনবলের কথা বলেছেন, হ্যাঁ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জনবলের বিষয়ে যেগুলো শূন্য আছে সেগুলো পূরণের মাধ্যমে, আর যেগুলো যদি প্রয়োজন হয় নতুন জনবল সৃষ্টির মাধ্যমে আমরা কাজগুলো সম্পন্ন করতে পারি, সেই কাজগুলো আমরা করার চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। যে অধিকারের যে কথাগুলো বলি, এটা কিন্তু নতুন একটা নোশন, যেটি আমরা সবার মধ্যে এটা কি ছড়া দিতে চাচ্ছি। আমাদের স্টেক হোল্ডারগুলো ছিল, আমরা এটা প্রচুর কাজ করছি, প্রচুর। সেই সাথে আজকে আপনারা যে যুক্ত হলেন, আমরা চাচ্ছি যে হচ্ছে প্রথমে দরকার হচ্ছে নলেজ। আপনার জানা দরকার যে আসলে কোনগুলো করা যাবে, কোনগুলো করা যাবে না। আমরা মাঠে গিয়ে দেখেছি হচ্ছে লোকজনের এই ইনফরমেশনটা থাকে না, স্যার আমরা জানতাম না, এই জানি না, এই দিস ক্যানট বি অ্যান এক্সকিউজ। সো তাহলে যে জিনিসটা করতে হবে, আমাদেরকে তাদেরকে চান্স দিতে হবে একটা। আই বিলিভ দিস ওয়ান, যেহেতু আপনারা যেতে পারেন, আমরা যেতে পারি না, আমাদের লোকবল এত কম, আপনারা দেখেছেন 18 কোটি বা 17 কোটি যেটাই বলেন না কেন মানুষ, আপনি এই 366 অর্গানোগ্রামে 216 জনকে দিয়ে ইজ ইট পসিবল টু গেট? নো, ইট ইজ নেভার পসিবল। কাজে এটাও চিন্তা করা দরকার যে আমার ম্যানফোর্স, ওয়ার্কফোর্স বাড়াতে হবে। হ্যাঁ, এটা আমরা কমিটি করে দিতে পারি, আমরা ভোক্তা সংগঠন করে দিতে পারি বিভিন্ন এলাকায়, যাদের মাধ্যমে আমরা এটা ইম্পোজ বলতে কি, আপনাদের কাজ হবে হচ্ছে দেখা, নট টু ইম্পোজ, বিকজ আইন যাদেরকে ক্ষমতা দেবে তারাই করবে। আদারওয়াইজ কী হবে, যে বিষয়টি হয় হচ্ছে অনেকে আপনাদের খোলসে কী করবে, আমাদের কাজ করবে। কীরকম করবে, যে আমি ভোক্তা থেকে আসছি, আমি ফাইন ইম্পোজ করবো, হুইচ ইজ হ্যাপেনিং। অনেকে কিন্তু বলে যে তারা ভোক্তার হচ্ছে হিসেবে তারা কিন্তু করে। আমাদের কাছে এই ধরনের প্রচুর রিপোর্ট আসছে। কাজে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। আরেকটা বিষয় মনে রাখা দরকার, যে জিনিসটি প্রথমে বলেছি, ইনফরমেশন ইজ পাওয়ার। আমাদের যারা হচ্ছে অফিসার, তাদের কিন্তু ওয়েবসাইটে প্রত্যেকের নাম, ফোন নম্বর, ছবি আছে। কাজে কেউ দাবি করে যে না সে তার প্রতিনিধিত্ব করে এসছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সো ইউ ক্যান গেট ইনফরমেশন ওভার দ্যাট, সেটা একটি বিষয়। আরেকটা বিষয় বলতে চাচ্ছি, ভোক্তার যে পাওয়ারটা দিতে হবে, কারণ ভোক্তার কাছে টাকা আছে, হি ক্যান বাই অর শি ক্যান বাই। সে বাইং যে বিষয়টা আছে, তাকে কিন্তু কি করতে হবে, যে অনেস্টলি ব্যবসা করে তাকে প্রমোট করতে হবে। কথাটা বুঝে আবার বলে রাখি, অনেস্টলি যে ব্যবসা করে তাকে প্রমোট করতে হবে, কারণ আমি সেটা করতে পারি। যে ডিসঅনেস্টলি ব্যবসা করে সেটাকে প্রমোট করা যাবে না। কাজে এই জায়গাটা ভোক্তার পাওয়ারটা এক্সারসাইজ করতে হবে। আমরা বিভিন্ন দেশে দেখেছি যে হচ্ছে ভোক্তা অধিকারের যারা ডিপার্টমেন্ট কাজ করে, তাদের ল্যাবরেটরি থাকে। এই ল্যাবরেটরি কাজ কিন্তু হচ্ছে ভোক্তারাই বলে যে হোয়াট দে ওয়ান্ট টু নো। যেমন আমি দেখেছি কোরিয়াতে যে জিনিসটি করেছে, তারা জানতে চায় হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে কোনটা ভালো। বাজারে 10 রকম ফ্রাই প্যান আছে, 10 রকম মূল্য রয়েছে। তখন করে কি, তারা তখন একটা সার্ভে করে যে তোমরা জনগণ কি জানতে চাও, তার মধ্যে তারা শর্টলিস্ট করে 10টা প্রোডাক্ট নিয়ে আসে, সেটা রেজাল্টটা তারা জনগণকে দেয় যে ঠিক আছে, এই যে 10টা প্রোডাক্টের প্রাইস 10 রকম, 10টার 10 রকম হচ্ছে ডিউরেবিলিটি। সো এক্ষেত্রে কী হয়, ভোক্তা কিন্তু বুঝতে পারে যে কথাটি একজন বলেছিলেন এখানে, প্রশ্ন করেছে যে মানটা, এই মানটা কিন্তু এইভাবে কিন্তু না, আমরা যে খাচ্ছি ওয়েদার ইট ইজ দ্যাট মাচ
মানে এটার মধ্যে সে ইয়েটা রয়েছে কিনা, সেই জিনিসটা আছে কিনা আমি জানি না। ওষুধের মধ্যে ওষুধ তো দেখা যাচ্ছে আমরা কি বলবো কোন ওষুধে খাই, আমরা তো দেখি অনেক ওষুধ আমরা ধরতেও চাই না, নাম বলবো না, দেখা যায় ওই বিশেষ কোম্পানি ওষুধ খেতে হচ্ছে। সো ওষুধের মধ্যে সেই কোয়ান্টিটি আছে কিনা সেটাও দেখতে হবে। দিস ইজ দ্য হাই টাইম, এগুলো ইনফোর্স করতে হবে, এই বডিগুলো আরও রিভাইভ করতে হবে। তো স্যার আমি সরি, আমি আসলে অনেক কথা বলতে বাধ্য হচ্ছে, কারণ আমি আসলে এনার্জাইজ হয়েছে তাদের কথা শুনে। আমার নিজেরও মনে হচ্ছে যে অনেক কথা বলা হয়নি, সে কথাগুলো এখন বলার সময়, সে কাজগুলো করার সময়। শুধু বলবো না, আমরা কাজও করব। স্যার আপনাকে ধন্যবাদ এই ধরনের একটা সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। এবং যে জিনিসটা আবার বলেছি, ভোক্তার 3টি কাজের মধ্যে একটি কাজ হচ্ছে মেক অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাওয়ারনেস। আপনি যখন অ্যাওয়ার হবেন তখন কিন্তু আপনি কিন্তু রেজ করতে পারবেন ইয়োর ভয়েস, সেই ভয়েসটা রেজ করে এখনই সময়। উই নিড টু বি অ্যাওয়ার। আমরা স্যার এই খুব শীঘ্রই আমরা একটা ইয়া করব, যাতে প্রত্যেকটা জেলায় পারলে আমরা উপজেলা পর্যায়ে আমরা মিটিংগুলো করব, করে সবাইকে অ্যাওয়ার করব। যারা বক্তব্য দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভাইদেরকে তাদেরকেও ধন্যবাদ জানিয়ে